আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমরা তো এখন ডেটার যুগে বাস করি, তাই না? আমাদের সারাক্ষণ বলা হয় যে ফ্যাক্টস, ফিগার্স, ডেটা পয়েন্ট এইগুলোই নাকি যে কোনো আর্গুমেন্ট জেতার মূল হাতিয়ার। একটা মিটিংয়ে যে সবচেয়ে ভালো চার্টটা দেখাতে পারে সেই যেন জিতে যায়। কিন্তু কি হবে যদি বলি এই ধারণাটা আসলে পুরোপুরি ঠিক নয়? কি হবে যদি বলি সিইও থেকে শুরু করে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত সফল মানুষেরা এমন এক গোপন শক্তির ব্যবহার করেন যা সরাসরি আমাদের মস্তিষ্কের অ্যানালিটিক্যাল অংশকে পাশ কাটিয়ে সোজা হৃদয়ে গিয়ে আঘাত করে? আর সেই গোপন শক্তিটা হলো মানব ইতিহাসের সবচেয়ে পুরনো একটা দক্ষতা, গল্প বলা। আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে প্রযোজক এবং লেখক পিটার গুবারের লেখা বই টেল টু উইন। আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা বিশ্লেষণ করছে, সেই যুগে গল্প বলার মতো একটা আদিম শিল্প কি সত্যিই ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হতে পারে। একদম। বইটার মূল কথাটা শুনতে খুব সহজ লাগে। ইফ ইউ কান্ট টেল ইট, ইউ কান্ট সেল ইট। মানে, যদি আপনার আইডিয়াটা একটা গল্পের আকারে বলতে না পারেন, তাহলে সেটা বিক্রিও করতে পারবেন না। কিন্তু এর গভীরে এমন কিছু আছে যা আমাদের যোগাযোগ করার পুরো পদ্ধতিটাকেই বদলে দিতে পারে। চলুন তাহলে এই বিষয়টা একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। আচ্ছা, শুরুতেই আমার প্রশ্ন হলো, কেন কেন একটা গল্প হাজারটা ডেটা পয়েন্টের চেয়ে বেশি শক্তিশালী? এর কারণটা আমাদের বিবর্তনের সাথে জড়িত। আমাদের মস্তিষ্ক তো আসলে বুলেট পয়েন্ট বা স্প্রেডশিট বোঝার জন্য তৈরি হয়নি। তৈরি হয়নি, ঠিক। এটা তৈরি হয়েছে গল্প বোঝা আর মনে রাখার জন্য। যখন আমরা শুধু তথ্য বা ফ্যাক্টস শুনি, তখন আমাদের মস্তিষ্কের ধরুন ভাষা প্রক্রিয়াকরণের দুটো অংশ, ব্রোকাজ এরিয়া আর ভর্নিকাজ এরিয়া, সক্রিয় হয়। হুম। ব্যাপারটা অনেকটা কম্পিউটারের ডেটা ইনপুট দেওয়ার মতো। বেশ যান্ত্রিক শোনায় ব্যাপারটা। একদম। কিন্তু যখন আমরা একটা গল্প শুনি, তখন একটা ম্যাজিক ঘটে যায়। যদি গল্পে কেউ দৌড়ানোর কথা বলে, আমাদের মস্তিষ্কের যে অংশ দৌড়ানোর অনুভূতি নিয়ন্ত্রণ করে, সেই মোটর কর্টেক্স সক্রিয় হয়ে ওঠে। ও আচ্ছা। যদি গল্পে খাবারের সুস্বাদু বর্ণনা থাকে, আমাদের সেন্সারি কর্টেক্স জ্বলে ওঠে। অর্থাৎ আমরা শুধু গল্পটা শুনি না, আমরা সেটাকে মস্তিষ্কের ভেতরে অনুভব করি, বাঁচতে শুরু করি। তার মানে? ডেটা আমাদের তথ্য দেয়, কিন্তু গল্প আমাদের একটা অভিজ্ঞতা দেয়। বাহ! তার মানে শ্রোতার নিষ্ক্রিয় থাকে না, সে সেই গল্পের একটা অংশ হয়ে যায়। কিন্তু এটা তো তত্ত্বের কথা হলো। বাস্তবে এটাকে কাজে লাগানোর কোনো নিয়ম বা কৌশল কি আছে? আমার ধারণা গুবার নিশ্চয়ই কিছু সুনির্দিষ্ট পথের কথা বলেছেন। অবশ্যই বলেছেন। আর তার প্রথম নিয়মটাই সবচেয়ে আশ্চর্যজনক এবং আমাদের সাধারণ চিন্তার একদম বিপরীত। তিনি বলছেন, একটা সফল গল্প কখনো নিজেকে বা নিজের প্রোডাক্টকে দিয়ে শুরু করা উচিত নয়। তাহলে? শুরু করতে হবে শ্রোতার দিক থেকে। তার লাভটা কি, বা হোয়াটস ইন ইট ফর দেম। এটা শুনতে তো ভালোই লাগে, কিন্তু একটু কঠিন মনে হচ্ছে। আমরা তো নিজেদের আইডিয়া বা প্রোডাক্ট নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত থাকি। সেখান থেকে সরে এসে শ্রোতার কথা ভাবাটা তো সহজ নয়। সহজ নয়, কিন্তু এটাই পার্থক্য গড়ে দেয়। এর সেরা উদাহরণ হল ইউটিউবের শুরুর গল্পটা। গুবার তার বইতে চ্যাড হারলি, ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতার কথা বলেছেন। তিনি যখন বিনিয়োগকারীদের কাছে তার আইডিয়াটা পিচ করতে গিয়েছিলেন, তখন তিনি সার্ভার আর্কিটেকচার, ভিডিও কম্প্রেশন টেকনোলজি বা বিজনেস মডেল নিয়ে একটাও কথা বলেননি। বলেননি? তাহলে তিনি কি বলেছিলেন? তিনি একটা খুব সাধারণ মানবিক গল্প বলেছিলেন। তিনি বলেন, কিছুদিন আগে তিনি এক বন্ধুর বাসায় ডিনার পার্টিতে গিয়েছিলেন। সেখানে খুব মজার একটা ভিডিও তোলা হয়েছিল। কিন্তু সমস্যা হলো, পার্টিতে যারা ছিল না, তাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার কোনো সহজ উপায় ছিল না। আচ্ছা। ইমেইলে পাঠাতে গেলে ফাইলের সাইজ অনেক বড় হয়ে যায়, আর অন্য কোনো প্ল্যাটফর্মও ছিল না তখন। তার মানে তিনি টেকনোলজি বিক্রি করেননি, তিনি একটা সমস্যার কথা বলেছিলেন। শুধু সমস্যা নয়, তিনি একটা অনুভূতির কথা বলেছেন। বন্ধুদের সাথে একটা মজার মুহূর্ত শেয়ার করতে না পারার হতাশা এবং বিচ্ছিন্নতা বোধের অনুভূতি। আর ইউটিউব হল সেই সমস্যার সমাধান, যা মানুষকে কানেক্টেড থাকতে সাহায্য করবে। তার মানে বিনিয়োগকারীরা একটা ভিডিও প্ল্যাটফর্ম কেনেননি? না, তারা একটা সার্বজনীন মানবিক সমস্যার সমাধান কিনেছিলেন। তারা ফিচার কেনেননি, তারা অনুভূতিটা কিনেছিলেন।
এটাই হলো শ্রোতার লাভ কি দিয়ে শুরু করার শক্তি। দারুণ উদাহরণ। আইডিয়াটা এক ঝাটকায় স্পষ্ট হয়ে গেল। আচ্ছা, গুবারের দ্বিতীয় নীতিটা হলো আন্তরিকতা বা অথেন্টিসিটি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কর্পোরেট জগতে দুর্বলতা বা ব্যর্থতার কথা স্বীকার করাটা কি একটু বেশি ঝুঁকিপূর্ণ নয়? অতিরিক্ত আন্তরিক হতে গিয়ে কি বিপদ ডেকে আনার সম্ভাবনা থাকে? এটা একটা অসাধারণ প্রশ্ন, আর এখানেই মূল ব্যাপারটা লুকিয়ে আছে। গুবার কিন্তু লাগাম ছাড়ার স্বীকারোক্তির কথা বলছেন না, তিনি বলছেন কৌশলগত দুর্বলতা বা স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি প্রকাশের কথা। কৌশলগত দুর্বলতা। হ্যাঁ, এর মানে হল এমনভাবে নিজের ভুল বা সীমাবদ্ধতার কথা বলা যা আসলে আপনার প্রতি বিশ্বাস এবং আস্থা বাড়িয়ে তোলে। এটা কিভাবে কাজ করে? ধরুন, এনবিএর কিংবদন্তি কোচ প্যাট রাইলির কথা। যখন তিনি লস অ্যাঞ্জেলেস লেকার্সের কোচ হন, তখন তার দলে ছিল করিম আব্দুল জব্বার, ম্যাজিক জনসনের মতো সুপারস্টার। মানে কিংবদন্তিদের মেলা। ঠিক, একজন নতুন এবং তুলনামূলকভাবে অনভিজ্ঞ কোচ হিসেবে তাদের বিশ্বাস অর্জন করাটা ছিল প্রায় অসম্ভব একটা কাজ। আমি কল্পনা করতে পারছি, তারা তো কোচের চেয়েও বড় তারকা। একদম তাই। প্রথম টিম মিটিংয়ে রাইলি কি করতে পারতেন? তিনি তার স্ট্র্যাটেজি, তার পরিকল্পনা নিয়ে লম্বা একটা লেকচার দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তাহলে তিনি মিটিং রুমে ঢুকলেন, একটা ব্যাগ থেকে তার সবগুলো চ্যাম্পিয়নশিপ রিং বের করে টেবিলের উপর রাখলেন। খেলোয়াড়রা তো মুগ্ধ, কিন্তু এরপরেই তিনি আসল কাজটা করলেন। কি করলেন? তিনি তার কেরিয়ারের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর কথা বলতে শুরু করলেন। সেই ম্যাচগুলোর কথা যেখানে তিনি শেষ মুহূর্তে হেরে গিয়েছিলেন, যেখানে তার সিদ্ধান্ত ভুল ছিল। তিনি দেখালেন যে তিনি শুধু জেতেননি, তিনি হেরেছেন এবং সেই হার থেকে শিখেছেন। ওয়াও, এটা তো একটা শক্তিশালী চাল। এটা এটা অবিশ্বাস্যভাবে শক্তিশালী, কারণ সেই মুহূর্তে তিনি আর শুধু একজন বস বা কোচ ছিলেন না, তিনি তাদের মতোই একজন মানুষ হয়ে উঠেছিলেন, যার মধ্যেও ভয় এবং ব্যর্থতার গ্লানি আছে। এই আন্তরিকতাই খেলোয়াড়দের মধ্যে তার প্রতি গভীর বিশ্বাস তৈরি করেছিল। তারা বুঝেছিল এই লোকটা তাদের সাথে সৎ। তার মানে আন্তরিকতা ঝুঁকি নয়, এটা বিশ্বাস তৈরির সবচেয়ে বড় অস্ত্র। ঠিক তাই। আচ্ছা, তাহলে বিশ্বাস তৈরি হলো, কিন্তু বার্তাটা বা গল্পটা মানুষের মনে গেঁথে রাখার জন্য কি কোনো কৌশল আছে? আমি গুবারের বইতে ইমোশনাল অ্যাঙ্কার বা আবেগীয় নোঙ্গর বলে একটা কথা পেয়েছি। সত্যি বলতে এটা আমার কাছে একটু মার্কেটিংয়ের বুলি বলে মনে হয়েছে। বাস্তবের মানে কি? হা, শব্দটা শুনতে একটু যান্ত্রিক লাগতেই পারে, কিন্তু এর পেছনের ধারণাটা খুব মানবিক। আচ্ছা, ভাবুন তো, পুরনো বইয়ের দোকানের সেই পরিচিত গন্ধটা, বা ছোটবেলায় মায়ের হাতের রান্না করা কোনো বিশেষ খাবারের স্বাদ। এই গন্ধ বা স্বাদটা পাওয়ার সাথে সাথেই কি মনে একটা নির্দিষ্ট সময়ে বা অনুভূতি ভেসে ওঠে না? হ্যাঁ, অবশ্যই। পুরো দৃশ্যটা চোখের সামনে চলে আসে। ওটাই হলো একটা আবেগীয় নোঙর। এটা একটা সেন্সরি ট্রিগার যা আপনাকে মোমেন্টেনেই একটা আবেগ বা স্মৃতির জগতে পৌঁছে দেয়। গল্প বলার সময় আমরা এই নোঙরগুলো তৈরি করি শব্দের মাধ্যমে। যখন একজন গল্পকার কোনো নায়কের বড় একটা বক্তৃতার আগে তার কাঁপা কাঁপা হাতের বর্ণনা দেন, হ্যাঁ, তখন তিনি শ্রোতাদের মনে ভয় এবং উত্তেজনার একটা নোঙর ফেলে দেন। ফলে গল্পের শেষে যখন নায়ক সফল হয়, সেই জয়টা অনেক বেশি অর্থবহ মনে হয়। তার মানে ডেটা দিয়ে আমরা মানুষের মাথা পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু আবেগীয় নোঙর ব্যবহার করে আমরা তাদের হৃদয়ে পৌঁছাতে পারি। একদম, কারণ আমরা আবেগের ভিত্তিতেই সিদ্ধান্ত নিই এবং পরে যুক্তি দিয়ে সেই সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি। একজন নেতা যখন বলেন, আমরা এই কঠিন সময়ে একসাথে লড়ব কারণ আমরা সেই প্রজন্মের উত্তরসূরি যারা শূন্য থেকে এই দেশকে গড়ে তুলেছিল, তখন তিনি গর্ব এবং ঐক্যের মতো শক্তিশালী আবেগীয় নোঙর ব্যবহার করেন। আর এই একটা বাক্য হাজারটা পরিসংখ্যানের চেয়ে বেশি প্রভাবশালী হতে পারে। অবশ্যই। এটা আমাকে গুবারের চতুর্থ নীতির কথা মনে করিয়ে দিচ্ছে, শ্রোতাদের অংশগ্রহণকারী বানানো। এর মানে কি এটাই যে তাদের শুধু গল্পটা শোনানো নয়, বরং অনুভব করানো? ঠিক ধরেছেন। একমুখী বক্তৃতা বা প্রেজেন্টেশন মানুষকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সফল গল্পকাররা এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে শ্রোতারা নিজেদেরকে সেই গল্পের অংশ হিসেবে কল্পনা করতে শুরু করে। এটা কিভাবে করা যায়? অনেক উপায় আছে, যেমন আপনারা কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, এই ধরনের প্রশ্ন করা, অথবা এমনভাবে বর্ণনা দেওয়া যাতে শ্রোতারা তাদের পঞ্চেন্দ্রিয় ব্যবহার করতে বাধ্য হয়। যেমন,
একবার কল্পনা করুন, কনকনে ঠান্ডা বাতাস আপনার মুখে লাগছে আর আপনি পাহাড়ের চূড়ায় একা দাঁড়িয়ে আছেন। মজার ব্যাপার হলো এটা আমার ভাগ্নেকে সবজি খাওয়ানোর চেষ্টার কথা মনে করিয়ে দিল। তাকে ভিটামিনের লিস্ট শুনিয়ে কোনো লাভ হয়নি, কিন্তু যেই মুহূর্তে আমি তাকে বললাম যে সে একজন সুপারহিরো আর এই ছোট্ট সবুজ গাছগুলো খেলে সে অজেয় শক্তি পাবে, হা হা। অমনি সে মিশনের একজন সক্রিয় অংশগ্রহণকারী হয়ে গেল। এটা তো একই নীতি, শুধু স্কেলটা ভিন্ন। বাহ, এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। আপনি তখন আর তাকে সবজি খাওয়াচ্ছিলেন না, আপনি তাকে একটা গল্পের নায়ক বানিয়ে দিয়েছিলেন। ঠিক। আর সে তখন আপনার গল্পে অংশগ্রহণ করছিল। এই অংশগ্রহণই একটা সাধারণ যোগাযোগকে একটা স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করে। তখন গল্পটা আর আপনার একার থাকে না, এটা তাদেরও গল্প হয়ে যায়। এবং আমার ধারণা যখন এটা তাদের গল্প হয়ে যায় তখনই তারা সেই গল্পটা অন্যদের বলতে চায়। এটাই কি পঞ্চম নীতি, গল্পটিকে শেয়ার করার যোগ্য করে তোলা? হ্যাঁ, এবং কৌশলগতভাবে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ডিজিটাল যুগে আমরা একে বলি ভাইরাল হওয়া। একটা দারুণ গল্প শুধু শ্রোতাকে অনুপ্রাণিত করে না, এটা তাদের সেই গল্পটি অন্যদের বলার জন্য উৎসাহিত করে। যখন আপনার গল্প বা বার্তা এতটাই সহজ, আকর্ষণীয় এবং মনে রাখার মতো হয় যে অন্যরাও সেটা অবিকল বলতে শুরু করে, তখন আপনার প্রভাব বহুগুণ বেড়ে যায়। মানে আপনার শ্রোতারাই আপনার সবচেয়ে বড় প্রচারক হয়ে ওঠে। একদম। আপনার বার্তা তখন আর আপনার একার থাকে না, এটি একটি সামাজিক মুদ্রার মতো হাতবদল হতে থাকে। এই সবগুলো নীতিকে যদি আমরা একসাথে দেখি তাহলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। গল্প বলাটা কোনো নরম শিল্প বা ঐচ্ছিক বিষয় নয়, এটা একটা কৌশল, একটা টুলকিট। অবশ্যই। আর এই টুলকিটটা যে কতটা সার্বজনীন, গুবাস সেটাও দেখিয়েছেন। আমরা তো ইউটিউব আর প্যাট রাইলির কথা বললাম, কিন্তু ভাবুন নেলসন ম্যান্ডেলার কথা। তিনি বর্ণবাদের বিরুদ্ধে তার ২৭ বছরের কারাবাসের গল্প দিয়ে শুধু একটা দেশকেই নয়, পুরো বিশ্বকে একত্রিত করেছিলেন। ঠিক। তার গল্পটা ছিল অবিচার, সহনশীলতা এবং ক্ষমার, যা যে কোনো দেশের, যে কোনো সংস্কৃতির মানুষ বুঝতে পারে। আবার স্টিভেন স্পিলবার্গের মতো পরিচালকের কথাও তো আছে, যিনি সাধারণ মানুষের অসাধারণ যাত্রার গল্প বলে কোটি কোটি মানুষকে সিনেমা হলে টেনে আনেন। এমনকি রকস্টার জিন সিমন্স, তিনি কিস ব্যান্ডের পেছনের গল্প, তাদের মেকআপ, তাদের রহস্যময় পরিচয়, এই সব কিছুকে ব্যবহার করে একটা মিউজিক ব্যান্ডকে একটা মাল্টি-মিলিয়ন ডলারের ব্র্যান্ডে পরিণত করেছেন। এই উদাহরণগুলো থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে ক্ষেত্রটা যাই হোক, রাজনীতি, ব্যবসা, খেলাধুলা বা বিনোদন, নেতৃত্ব এবং প্রভাব বিস্তারের মূল চাবিকাঠি হল একটা আকর্ষণীয় গল্প বলার ক্ষমতা। তাহলে পুরো আলোচনার পর আমরা কি বলতে পারি? এর মূল শিক্ষাটা কি? আমার মনে হয় মূল শিক্ষাটা হল গল্প বলা আজকের পৃথিবীতে আর কোনো থাকলে ভালো ধরনের দক্ষতা নয়, এটা একটা অপরিহার্য দক্ষতা। আপনি হয়তো একটা নতুন ব্যবসার আইডিয়া পিচ করছেন, আপনার টিমকে কোনো কঠিন লক্ষ্যের জন্য অনুপ্রাণিত করছেন, বা ক্লাসে কোনো জটিল বিষয় পড়াচ্ছেন। সব ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আপনার সাফল্য নির্ভর করবে আপনি কতটা ভালোভাবে একটা বিশ্বাসযোগ্য এবং আবেগঘন গল্প বলতে পারছেন তার ওপর। তার মানে আমাদের শুধু তথ্যের উপর ভেসে থাকলে চলবে না, তথ্যের গভীরে ডুব দিয়ে তার পেছনের মানবিক সত্যটা, তার আবেগটা খুঁজে বের করতে হবে। একদম। কারণ দিনের শেষে মানুষ শুধু ডেটা বা ফ্যাক্টস কেনে না, তারা সেই ডেটার পেছনের অর্থটা কেনে। তারা সেই গল্পের সাথে নিজেদের মেলাতে চায়, নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেখতে চায়। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংযোগটা স্থাপন করতে পারে তারাই দীর্ঘমেয়াদে সফল হয়। আর এটা শুধু পেশাগত জীবনের জন্য নয়, ব্যক্তিগত সম্পর্কগুলোকে আরও গভীর করার জন্য একটা অসাধারণ ক্ষমতা। আলোচনা শেষে আমি গুবারের বইয়ের একটা শক্তিশালী উক্তি দিয়ে ইতি টানতে চাই, যা আমার মতে পুরো আলোচনা সারমর্ম তুলে ধরে। মানুষ আপনি কি করেন তা কেনে না, তারা কেনে কেন তারা আপনার কাজের বিষয়ে যত্নশীল হবে। আপনার পণ্য বা সেবা নয়, আপনার গল্পের কেনটাই আসল। এটি একটি গভীর অন্তর্দৃষ্টি। আর এই ভাবনার উপর ভিত্তি করে আমি শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত প্রশ্ন রেখে যেতে চাই। যদি তথ্য শুধু আমাদের অবগত করে এবং গল্প আমাদের কোনো কিছু করতে প্রেরিত করে, তাহলে এমন কোনো একটি মূল বিশ্বাস বা ধারণা কি আছে যা আপনার কাছে এখন শুধু কিছু তথ্যের তালিকা হিসেবে রয়েছে? এমন কোনো আইডিয়া
যে আপনি একটা শক্তিশালী, আবেগপূর্ণ এবং অনুপ্রেরণামূলক গল্পে রূপান্তরিত করতে পারেন? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলে হয়তো আপনার জীবনের পরবর্তী বড় সাফল্যের গল্পের প্রথম খসড়াটা পেয়ে যেতে পারেন।